ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু। জোরদার হচ্ছে ট্রাম্পের অভিশংসনের দাবি। পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্তরাই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন। জার্মানিতে ইইউ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। এবং মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিতে চালু হলো 1 বছর মেয়াদী ই কার্ড। ঝামেলা এড়াতে শিগগিরই সংগ্রহ করার পরামর্শ হাইকমিশনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানো মাইকেল ফ্লিনের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে কংগ্রেস। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবি জানিয়েছেন সাবেক এক বিচারপতি। এদিকে অন্য দেশে স্থানান্তর করতে চাওয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠানকে কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে শুক্রবার মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে মানব দেয়াল তৈরি করে শত শত মেক্সিকান। একই দিন ট্রাম্পের বিভিন্ন নীতির প্রতিবাদে নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে বিক্ষোভ করে বেশ কয়েকটি সংগঠন। যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় দিনের মতো ট্রাম্প বিরোধী বিক্ষোভের মধ্যেই শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য সাউথ ক্যারোলাইনার নর্থ চার্লসটনে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কারখানা পরিদর্শন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। মানসম্মত বেতনে পর্যাপ্ত কর্মসংস্থানের কথা উল্লেখ করে ট্রাম্প শিল্প প্রতিষ্ঠান অন্য দেশে স্থানান্তরের ক্ষেত্রে কঠোরতা আরোপের কথা পুনর্ব্যক্ত করেন। I will do everything in my power to bring those jobs back into America. প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় আমি বদ্ধপরিকর। আমাদের গৃহীত নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের শিল্প কারখানায় উৎপাদন সহজ, কিন্তু তা অন্য দেশে সরিয়ে নেওয়া কঠিন। যারা এমনটি করবে বাস্তবিক অর্থেই তাদের শাস্তির মুখোমুখি করা হবে। এদিকে রাশিয়ার সঙ্গে অবৈধ যোগাযোগের অভিযোগ মাথায় নিয়ে সম্প্রতি পদত্যাগ করা ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কংগ্রেস গঠিত কমিটি। 2015 সালের ডিসেম্বরে রুশ গণমাধ্যম আরটির 10ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তা হিসেবে যোগ দিয়েছিলেন ফ্লিন। সে সময় আরটির সঙ্গে 44 মিনিটের একটি সাক্ষাৎকারেও অংশ নেন তিনি। আরটির অনুষ্ঠানে উপস্থিতির জন্য অর্থ নিয়েছিলেন বলে গত জুলাইয়ে ইয়াহু নিউজের সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করেন ফ্লিন। Yeah, I mean, I went over there as a speaking event. It was a speaking event. সেই অর্থের পরিমাণ ও উৎস জানতেই কংগ্রেসের তদন্ত কমিটি কাজ করবে বলে জানানো হয়। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের দাবি তুলেছেন খোদ রিপাবলিকান দলেরই সাবেক এক বিচারপতি। ওহাইওর কোর্ট অফ আপিলসের সাবেক বিচারপতি মার্ক পি পেইন্টার এ দাবি তুলেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম cincinnati.com। অন্যদিকে প্রশাসন নিখুঁতভাবে চলছে বলে ট্রাম্প দাবি করলেও রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন ট্রাম্পের মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগই প্রমাণ করে কতটা নড়বড়ে ট্রাম্প প্রশাসন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন প্রশাসনের খবর ছাপা নিয়ে গণমাধ্যমের পেছনে লেগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অযথাই সময় নষ্ট করছেন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের যুদ্ধকালীন নেতা উইনস্টন চার্চিলের উদাহরণ টেনে টার্নবুল বলেন, মহান রাজনীতিবিদ বলেছিলেন গণমাধ্যমের বিরুদ্ধে রাজনীতিবিদদের অভিযোগ করাটা অনেকটা সমুদ্র নিয়ে নাবিকের অভিযোগ করার মতোই ব্যাপার। শুক্রবার নিউজিল্যান্ডের সাংবাদিকদের কাছে টার্নবুল বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের বসবাস, আমাদের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে গণমাধ্যম। গত মাসে ক্ষমতা নেওয়ার পর থেকেই ট্রাম্প মিডিয়ার ওপর চড়াও হয়েছেন। বারবার ভুয়া খবর ছাপার অভিযোগ করে গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। গণমাধ্যমকে বিরোধী দল বলেও আখ্যা দিয়েছেন তিনি। এর আগে চলতি মাসের শুরুর দিকে টার্নবুলের সঙ্গে ফোন আলাপে ট্রাম্পের সম্পর্ক খারাপভাবেই শুরু হয়। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার শাস্তি হবে। এর আগে মিউনিখে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় গতকাল সকাল 11টায় জার্মানি পৌঁছান প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:30টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর আবার হোটেলে ফিরে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সম্মেলনের পাশাপাশি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 4 দিনের সফর শেষে বাংলাদেশ সময় আগামীকাল রাত 8টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
কোর্ট কারে কি শাস্তি দেবে, আর সে যদি চুরি না করে থাকে তাহলে শাস্তি হবে না। কিন্তু খালেদা যেহেতু সেই কথা বলার সাহস পায় না, কোর্ট থেকে পালায় বেড়াবে, দরখাস্তের উপরে দরখাস্ত করবে, আবার বলে মিথ্যা মামলা। সত্যি কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি করে, তো শাস্তি হবে। সেই জন্য তারা ইলেকশনই হতে দেবে না। একটা চোর বা এতিমের টাকা যে চুরি করে খায় তারে রক্ষার জন্য ইলেকশন হতে দেবে না। কত আবদারের কথা। আমরা সততার সাথে ছিলাম, আমার পরিবারের সবাই সততার সাথে ছিল, আমার পুরো ক্যাবিনেট এবং আমার যা সচিব সবাই সততার সাথে ছিল বলেই আজকে আমরা এই পদ্মা সেতুর রায় আমাদের পক্ষে পেয়েছি। এতে প্রমাণ হয়ে গেছে যে মানে আমরা এখানে দুর্নীতি করতে আসিনি, আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। ওটা যারা 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 ক্ষতিগ্রস্ত তারা করবে, অবশ্যই করা হবে এবং আমরা সেটাই করতে পারি। তবে যে মানুষগুলি কষ্ট পেয়েছে, যে মানুষগুলির উপর দিয়ে জুলুম, তারা তো আর সেই জীবনটা ফিরে পাবে না। সেই মানসিক যন্ত্রণা এটা তো আমরা ভোগ করছি, আমরা তো জানি, আমাদের ছেলেমেয়েরা ভোগ করছে, আমার বোন ভোগ করছে, আমার মন্ত্রী, আমাদের উপদেষ্টা মশিউর রহমান সাহেব, সচিবরা তো খামাখা মিথ্যা জেলে রাখলো। রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে সামরিক জোট ন্যাটো কাজ করছে বলে জানিয়েছে জোটের মহাসচিব জিন্স স্টোলেনবার্গ। শুক্রবার জার্মানির মিউনিখে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় পশ্চিমা জোট রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। তবে বৈঠকে 2014 সালের এপ্রিল থেকে ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের ওপর দমনাভিযান ও সংঘর্ষে 10,000 মানুষ নিহতের ঘটনায় ক্রেমলিনকে দোষারোপ করে ন্যাটো, যদিও একে গৃহযুদ্ধ বলে অভিহিত করেছেন রাশিয়া। একই দিন মিউনিখের নিরাপত্তা সম্মেলনে 2024 সাল নাগাদ সামরিক ব্যয় আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। বর্তমানে মোট জিডিপির 1.2% জোটের সামরিক ব্যয়ের জন্য দিলেও 2014 সালে করা প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাটোভুক্ত দেশগুলোকে মোট জিডিপির 2% জোটের সামরিক ব্যয়ের জন্য দিতে তারা সম্মত হন। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসী শ্রমিকদের ই কার্ড গ্রহণের মাধ্যমে বৈধ হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম। হাইকমিশনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেছেন। মালয়েশিয়ায় বসবাসরত কাগজপত্রহীন বাংলাদেশি শ্রমিকদের বৈধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুরোধে সাড়া দিয়ে মালয়েশিয়ান সরকার 15 ফেব্রুয়ারি থেকে ই কার্ড কার্যক্রম শুরু করে। ই কার্ড সম্পর্কে কাউন্সিলর জানান, যাদের কোনো ধরনের কাগজপত্র নেই তাদেরকে 2 ধরনের অস্থায়ী পাস দেওয়া হবে, যার মেয়াদ হবে 1 বছর। যাদের কোনো পাসপোর্ট বা কোনো বৈধ ডকুমেন্ট নেই তারা প্রথমে লাল ই কার্ড পাবেন এবং হাইকমিশন থেকে 3 মাসের মধ্যে তারা পাসপোর্ট সংগ্রহ করে জমা দেওয়ার মাধ্যমে তারা নীল ই কার্ড পাবেন এবং এই ই কার্ডের মেয়াদ হবে প্রাথমিকভাবে 1 বছর। এবং এই কর্মী ভাইরা মালয়েশিয়া সরকার যেটি 2016 সালের 15 ফেব্রুয়ারি থেকে যে রিহায়ারিং কর্মসূচি ঘোষণা করেছেন, সেই রিহায়ারিং কর্মসূচিতে তারা বৈধতার আওতায় আসার সুযোগ পাবেন। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, সিরিয়ায় স্থলসেনা পাঠালে হুমকিতে পড়বে বিশ্ব নিরাপত্তা, ইরানের সতর্কবার্তা। জেনেভা শান্তি আলোচনায় গুরুত্ব পেতে পারে সিরিয়ার সংবিধান প্রণয়ন ও নির্বাচন। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশে মাজারে ভয়াবহ আত্মঘাতী হামলার পর পাক আফগান সীমান্তে সন্দেহভাজন জঙ্গিদের কয়েকটি অবস্থানে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাতে চরমপন্থী জামাতুল আহরারের প্রশিক্ষণ কেন্দ্র সহ জঙ্গিদের আরও 4টি গোপনাস্ত্র ধ্বংস করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানায়, বৃহস্পতিবারের ওই হামলার পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে শুক্রবার রাত পর্যন্ত শতাধিক জঙ্গি নিহতের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। এর মধ্যে সিন্ধু প্রদেশেই 31 জঙ্গি নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে শেহওয়ান এলাকায় লাল শাহবাজ কালান্দার মাজারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 88 জনে দাঁড়িয়েছে। শুক্রবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাপ্রধান কামার বাজওয়া হামলায় আহতদের দেখতে শেহওয়ানের কয়েকটি হাসপাতালে গিয়েছেন। বাজারের এই হামলা সহ গত সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন শহরে 6টি জঙ্গি হামলায় অন্তত 112 জন নিহত হয়েছেন।
সিরিয়ায় স্থলসেনা পাঠানো হলে তা মধ্যপ্রাচ্য উগ্রবাদকে উস্কে দেওয়ার পাশাপাশি গোটা বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এদিকে প্রেসিডেন্ট আসাদের ভাগ্য নির্ধারণ নয়, সুইজারল্যান্ডের জেনেভায় আসন্ন সিরীয় শান্তি আলোচনায় নতুন সংবিধান প্রণয়ন এবং নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠেয় ওই আলোচনায় সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধানে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। বৃহস্পতিবার সিরিয়ার রাক্কার কাছে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে নারী ও শিশু সহ অন্তত 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়, আহত হয় আরও 7 জন। একই দিন হোমসের অবরুদ্ধ আল ওয়ায়ের এলাকায় বিমান হামলা চালায় সিরীয় সেনাবাহিনী। এতে হতাহত হয় বেশ কয়েকজন। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গেল 11 দিনে ওই এলাকায় সংঘর্ষে অন্তত 27 জন নিহত হয়েছে। এর মধ্যেই আস্তানায় দ্বিতীয় দফা সিরিয়ার শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর জাতিসংঘের মধ্যস্থতায় আগামী 23শে ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠেয় পরবর্তী পর্যায়ে শান্তি আলোচনার সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শান্তি আলোচনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকা না থাকার বিষয়টি নয়, বরং নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূতের কার্যালয়। তবে সিরিয়ায় কেবল ক্ষমতার হস্তান্তর হলেই দেশটির পুনর্গঠনে ইউরোপীয় দেশগুলো অংশ নেবে বলে জানিয়েছে ফ্রান্স। এর পাশাপাশি রাশিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি তদারকির জন্য রাশিয়া, তুরস্ক ও ইরানের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় পর্যবেক্ষক গ্রুপকে মেনে নিতে সম্মত হয়েছে সিরিয়ার সরকার ও বিদ্রোহী জোট। সিরিয়ায় সংঘর্ষ বন্ধে এবং সরকার ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। মিউনিখে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে এক বৈঠকের পর একথা জানান তিনি। আলোচনার সফলতা এখনো অনেক সময়ের ব্যাপার। তারপরেও আসার কথা হলো সবাই আলোচনায় বসতে সম্মত হয়েছে। এমনকি নতুন করে যুক্তরাষ্ট্রও এতে ভূমিকা রাখতে যাচ্ছে। সুতরাং বলা যায় সংশ্লিষ্ট পক্ষগুলো ভাল প্রস্তুতি নিয়েই জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় যোগ দিতে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি সিরিয়ায় স্থল সেনা না পাঠানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, সিরিয়ায় মার্কিন স্থল সেনা নামলে তা জঙ্গিবাদ ও বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হবে। সম্প্রতি একজন মার্কিন সেনা কর্মকর্তা হোয়াইট হাউস অচিরেই সিরিয়া স্থল সেনা পাঠানোর নির্দেশ জারি করতে পারে বলে জানানোর পর এ মন্তব্য করেন জাভেদ জারিফ। শিরিন আক্তার, সময় সংবাদ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে হত্যার অভিযোগে এক উত্তর কোরীয় নাগরিককে আটক করেছে মালয়েশীয় পুলিশ। রিং জং চোল নামে 46 বছর বয়সী ওই ব্যক্তি প্রথম কোনো উত্তর কোরীয় নাগরিক যাকে আটক করা হলো। শুক্রবার বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে সেলানগর থেকে তাকে আটক করা হয়। এর আগে একজন ইন্দোনেশীয় নারী, এক মালয়েশীয় এবং ভিয়েতনামের পাসপোর্টধারী এক নারীকে আটক করা হয়। পুলিশের ধারণা, গত সোমবার কুয়ালালামপুর থেকে ম্যাকাওয়ে যাওয়ার পথে বিমানবন্দরে অপেক্ষা করার সময় ন্যামের মুখে বিষ ছোড়া হয়, যে কারণে তার মৃত্যু হয়েছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে দ্রুত লাশ হস্তান্তরের কথা বললেও মালয়েশীয় কর্তৃপক্ষ বলছে, পরিবারের ডিএনএ নমুনা পেয়ে এবং ফরেনসিক পরীক্ষা শেষেই ন্যামের মৃতদেহ হস্তান্তর করবে তারা। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সমর্থনে বিধানসভায় আস্থা ভোটে হট্টগোল, বিরোধীদের ওয়াকআউট, কোনো মতে উতরে গেলেন পালসিমান। বিশ্বের বিভিন্ন দেশে আলাদা ঘটনায় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। শনিবার ফিলিপিন্স সরকারের মাদক বিরোধী অভিযানের বিরোধিতা করে ম্যানিলায় বিক্ষোভ করে কয়েক লাখ মানুষ। তারা প্রেসিডেন্ট দুতার্তের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানের নামে ভিন্ন মতাবলম্বীদের হত্যার অভিযোগ তোলেন। শুক্রবার বেলারুশে সরকারের কর নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সম্প্রতি দেশটির সরকার খণ্ডকালীন চাকরিজীবীদের ওপর করারোপের সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে দেশটির সাধারণ মানুষ। ভেনেজুয়েলায় মার্কিন টেলিভিশন CNN বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। তারা মাদুরো সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলে। এদিকে পেরুর লিমায় দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশে যোগ দেয় হাজার হাজার মানুষ। তারা ব্রাজিল ভিত্তিক বহুজাতিক কোম্পানি ওডেব্রেক্টের কাছ থেকে দেশটির প্রেসিডেন্টের ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখার দাবি জানায়। ভারতের তামিলনাড়ুর বিধানসভায় সদ্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া পালানিসামি 122 জনের সমর্থনে আস্থা ভোটে জয়ী হয়েছেন। তবে এতে অংশ নেয়নি কোনো বিরোধী দল। 29 বছর পরে প্রথম তামিলনাড়ুতে আস্থা ভোট অনুষ্ঠিত হলো।
সকালে ভোট হওয়ার কথা থাকলেও প্রচন্ড হট্টগোলের কারণে স্পিকার বেরিয়ে যান, পিছিয়ে যায় ভোটাভুটি। স্পিকার আবার ফিরে আসার পরপরই তার মাইক্রোফোন ভেঙে ফেলেন বিরোধী দল ডিএমকে সদস্যরা, এমনকি তাকে নিয়ে টানা হেঁচড়াও করেন তারা। আবারও পিছিয়ে দেওয়া হয় ভোটাভুটি। 234 জন বিধায়কের মধ্যে 117 জনের সমর্থনের জন্য আয়োজিত আস্থা ভোটে বিধায়করা গোপন ভোটের দাবি জানালে স্পিকার তা অস্বীকার করেন। ফলশ্রুতিতে তামিলনাড়ুর বিধানসভায় হট্টগোল বেঁধে যায়। এরপর আস্থা ভোট শুরু হলেও বিরোধী দল ডিএমকে ও কংগ্রেসের সদস্যরা বেরিয়ে যান। পরে নিজ দলের 122 জন সদস্যের সমর্থনে আস্থা ভোটে জয়ী হন পালানিস্বামী। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের তালিকায় 12তম অবস্থানে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এক জরিপে উঠে আসে শ্রেষ্ঠ মার্কিন প্রেসিডেন্টের তালিকায় ওবামার এই অবস্থান। সি-স্প্যান নামে জরিপে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে পেছনে ফেলেছেন ওবামা। ক্লিনটনের অবস্থান 15তম। 91 জন ইতিহাসবিদ এই জরিপে অংশ নেন। তারা নেতৃত্বের গুণাবলীর বিভিন্ন দিক, যেমন অর্থনৈতিক ব্যবস্থা, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন সংকট উত্তরণের গৃহীত ব্যবস্থা, এমন বেশ কয়েক দিকে বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করেন। ওবামা ক্ষমতা ছাড়ার প্রায় 1 মাস পর প্রকাশিত জরিপটিতে সবার উপরে আছেন সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ দেশে দেশে বিশ্বায়ন বিরোধী প্রবণতার জোয়ারে উদ্বেগ প্রকাশ করেছেন। বৈশ্বিক প্রবৃদ্ধির প্রতিযোগিতায় জড়িয়ে মানুষ নিজেদেরই পিছিয়ে ফেলছে ও যুক্ত বিশ্ব ব্যবস্থা থেকে নিজেদের সরিয়ে নেবার ক্রমবর্ধমান দাবি তুলছে বলে গণমাধ্যমে বলেন জাকারবার্গ। এ থেকে বেরিয়ে আসার কথাও বলেন তিনি। তার মতে, ফেসবুক চালু করার লক্ষ্য ছিল গোটা বিশ্বকে যুক্ত করা, তখন এ মিশন নিয়ে কোনো বিতর্ক ছিল না। কিন্তু এখনো দৃষ্টিভঙ্গি বেশি করে বিতর্কিত হয়ে উঠছে। পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে সাইক্লোন ডিনেওর আঘাতে 7 জনের মৃত্যু হয়েছে। ঝড়টিতে দক্ষিণাঞ্চলের প্রায় 1,30,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা। ঝড়টি ঘন্টায় 100-এরও বেশি কিলোমিটার বেগে আঘাত হানে। প্রচন্ড বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে 20,000-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় জীবিতদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোজাম্বিকের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইনহামবেন। ফ্রান্সের জাতীয় এরোস্পেস জাদুঘরে স্থান পেয়েছে এয়ারবাসের সুপার জাম্বো জেট A380 মডেলের বিমান। এয়ারবাসের এই মডেলের তৈরি করা 4র্থ বিমান এটি। এই প্রথম পরীক্ষামূলকভাবে তৈরি করা কোনো বিমান জাদুঘরে দিয়েছে এয়ারবাস। বোয়িং এর 747 মডেলের জাম্বো জেটকে টেক্কা দিয়ে বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ বিমান এটি। তবে ডাবল ডেকার এই বিমানের যাত্রী ধারণ ক্ষমতা 853 হলেও এয়ারবাসের ছোট বিমানগুলোর চাহিদাই বেশি। 2018 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই বিমান। এর মধ্য দিয়ে 21 শতাব্দীর বিমানের সংযোজন হলো দেশটির এরোস্পেস জাদুঘরে। এর আগে 787 ড্রিমলাইনার মডেলের 3টি বিমান জাদুঘরে দিয়েছে বোয়িং। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু, জোরদার হচ্ছে ট্রাম্পের অভিশংসনের দাবি। পদ্মা সেতু প্রকল্পের মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্তরাই বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন। জার্মানিতে ইইউ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। এবং মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিতে চালু হলো 1 বছর মেয়াদী ই কার্ড। ঝামেলা এড়াতে শিগগিরই সংগ্রহ করার পরামর্শ হাই কমিশনের। এই ছিল আন্তর্জাতিক সময়।